নমস্কার, আমি ডক্টর জ্যোতির্ময় পাল। আমি অধ্যাপক মেডিসিন, কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত মেডিকেল কলেজ এবং সভাপতি অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া। সো আমি সকল দর্শক বন্ধুকে আজকের যে আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টা অত্যন্ত হেলথ ইস্যু, যেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। কারণ আমরা আমরা এই এই বর্তমান টাইমে ইউরিক অ্যাসিড টেস্টটা খুব কমন হয়ে গেছে এবং আমাদের মধ্যে নানা আশঙ্কা, দোলাচাল, বিভ্রান্তি রয়েছে যে ইউরিক অ্যাসিডটা নিয়ে কি, কতটা ভয়ঙ্কর, আমার শরীরে কতটা ক্ষতি, কতটা ট্রিটমেন্ট করা দরকার, বিশেষ করে কি ধরনের খাবার খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় বা ইউরিক অ্যাসিড বাড়লে কি ধরনের খাবার খাবো না। এই নিয়ে কিন্তু নানা মিথও চলে। সত্য মিথ্যের আড়ালে হয়তো প্রকৃত সত্যটাই হয়তো অনেক সময় ঢাকা পড়ে যায়। তো এই আলোচনাটা কিন্তু আমরা সকল দর্শক বিন্দুর সাথে আমরা করে নিতে চাই। তা প্রথম বুঝতে হবে ইউরিক অ্যাসিডটা কি। ইউরিক অ্যাসিড হচ্ছে শরীরে একটা প্রোডাক্ট, সোজা বাংলায় বলে বর্জ্য পদার্থ। মানে আমার শরীরে কিন্তু মেটাবলিজম হয়, কারখানা। আমার শরীরটা কিন্তু একটা কারখানা। একটা কারখানায় যেমন বিভিন্ন প্রোডাক্ট ঢোকে, সেখানে কাজকর্ম হয়, হওয়ার পর একটা ধরুন জামা হোক বা ধরুন একটা কোনো একটা প্রোডাক্ট, টেলিভিশন হোক, গাড়ি হোক, বেরিয়ে এলো, যেটা আমাদের প্রয়োজন সমাজে। অ্যাট দ্য সেম টাইম বেশ কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়, যেটাকে কিন্তু কোনো একটা জায়গায় ডাম্প করে ফেলে দেওয়া হয়। তো আমাদের শরীরের কারখানায় প্রত্যেকটা সেলের ভেতরে একইভাবে মেটাবলিজম হয়। মেটাবলিজমের পরে আমাদের এনার্জি তৈরি হয়, যে এনার্জিটা কিন্তু আমার এই যে বেঁচে আছি, আমি যে হাঁটছি, চলছি, কথা বলছি, খাচ্ছি, এই যে এনার্জি তার জন্য কাজে লাগে। মানে যেমন ধরুন গাড়ি, টিভি, ফ্রিজ তৈরি হচ্ছে ফ্যাক্টরি থেকে, এইরকম। অ্যাট দ্য সেম টাইম কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়। সেই বর্জ্য পদার্থগুলো আমাদের কিডনি কিন্তু আমাদের শরীরের বাইরে ফেলে দেয়, বের করে দেয় থ্রু দ্য ইউরিন। কিছুটা আমাদের স্টুল দিয়ে বেরোয়, কিছুটা আমাদের ইউরিন দিয়ে বেরোয়। তো এক্সক্রিটরি ফাংশনে কিডনি একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে সমস্ত বর্জ্য পদার্থটাকে বের করে দেওয়ার জন্য। সেই যে যে বর্জ্য পদার্থ তৈরি হয় তার একটি হচ্ছে ইউরিক অ্যাসিড। তো আমাদের বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন হয়। যেমন ধরুন একটা প্রোটিন মেটাবলিজমের পরে ইউরিয়া তৈরি হয়, সেরকম পিউরিন মেটাবলিজমের পরে কিন্তু ইউরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে সাধারণভাবে ইউরিক অ্যাসিড কিন্তু আমার শরীরে লাগে না। ইউরিক অ্যাসিড হচ্ছে একটা বর্জ্য পদার্থ। সেই বর্জ্য পদার্থ নর্মালি আমার ইউরিন দিয়ে বেরিয়ে যায়। অতএব নর্মালি আমার ইউরিক অ্যাসিডের জন্য, ইউরিক অ্যাসিড কিন্তু নর্মাল, মানে এক্সক্রিটরি প্রোডাক্ট যাকে ইংরেজিতে বললে, এবং এর জন্য কিন্তু কোনো সিমটম হওয়া উচিত না। তাহলে কখন সিমটম হবে? যখন ইউরিক অ্যাসিডের মাত্রাটা যদি প্রয়োজনের থেকে বেড়ে যায়। তাহলে সেই, অথবা প্রয়োজনের থেকে বেড়ে গেছে, আবার প্রয়োজন থেকে বেড়ে গেলে কিডনি কিন্তু দ্রুততার সাথে সে বেরও করে দিতে পারে। ধরুন কিডনির সেই বের করে দেওয়ার ক্ষমতা কমে গেছে, কিংবা এত বেশি তৈরি হচ্ছে যে কিডনির যে ম্যাক্সিমাম বের করে দেওয়ার ক্ষমতা সেটাকেও ছাড়িয়ে যাচ্ছে। অথবা আমার কিডনির ক্ষমতা ঠিক আছে, তৈরিটা বেশি হচ্ছে। এইরকম বিভিন্ন সিচুয়েশনে আমার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। তো যাকে বলে হাইপার ইউরেসেমিয়া। তাহলে একটা হচ্ছে নর্মাল ইউরিক অ্যাসিড, তার জন্য আমার কোনো সিমটম হওয়ার কথা না। সেকেন্ড হচ্ছে হাইপার ইউরেসেমিয়া, সেখানে ইউরিক অ্যাসিডের মাত্রাটা নর্মালের থেকে বেশি। ইউজুয়ালি আমরা 6 বা 6.5 মিলিগ্রাম ডিএল, একে আমি নর্মাল বলি। তাহলে তার থেকে বেড়ে গেছে, তাতেও যে সবসময় আমার সিমটম হবে তার কোনো মানে নেই। কারণ মাত্রা বেড়ে থাকলেও কিডনি তার ক্ষমতা বাড়িয়ে সেই অতিরিক্ত ইউরিক অ্যাসিডে বের করে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এক্ষেত্রেও আমার সিমটম হবে না। আরেকটা সিচুয়েশন আসতে পারে যেখানে আইদার আমার কিডনির ক্ষমতা কমে গেছে, তার জন্য যে পরিমাণ তৈরি হচ্ছে সেটা সে বের করতে পারছে না, অথবা যে প্রোডাকশন যেটা হচ্ছে সেটা কিডনির ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা তার চেয়েও বেশি, আমার 10, 11, 12 ইউরিক অ্যাসিড হয়ে গেল। এই ক্ষেত্রে কি হয়, এই অতিরিক্ত ইউরিক অ্যাসিডটা আমার বিভিন্ন টিস্যুতে গিয়ে জমা হয়। টিস্যুতে জমা হওয়ার ফলে সেইখানে কিন্তু আমার সাইন সিমটম আসতে পারে, কিছু সিমটম তৈরি হতে পারে। তাহলে প্রথম হচ্ছে, একটা হচ্ছে আমি বলছি নর্মাল ইউরিক অ্যাসিড, কোনো সিমটম হবে না। সেকেন্ড হচ্ছে হাইপার ইউরেসিমিয়া, কিন্তু কিডনি ফাংশন নর্মাল, কোনো সিমটম কিছু হবে না, কোনো কিছু ট্রিটমেন্টেরও দরকার নেই। 3 নম্বর হচ্ছে আমার আইদার প্রোডাকশন বেশি অথবা কিডনির ক্ষমতা কমে গেছে, এমন অতিরিক্ত তৈরি হচ্ছে যেটা বিভিন্ন টিস্যুতে গিয়ে জমা হচ্ছে এবং তার জন্য সিমটম তৈরি হচ্ছে। তাহলে এই যে যেখানে যেখানে জমা হয় তার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে বিভিন্ন জয়েন্ট, বিভিন্ন গাঁট, বিভিন্ন জায়গায় বাংলায় গাঁট বলি, মানে হাড়ের যে জয়েন্ট, তার মধ্যে সাধারণত পায়ের বুড়ো আঙুলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো অতিরিক্ত, বা হাঁটু বা অ্যাঙ্কেলেও কিন্তু জমা হতে পারে। তাহলে এখানে অতিরিক্ত ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ফর্মে, ক্রিস্টাল ফর্মে, আপনি যদি একটা জলের মধ্যে চিনি নেন, প্রথমে দেখবেন চিনিটা গুলে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, আরো চিনি দিলেন, আরো চিনি দিলেন,
যারা সহজভাবে ডিফিউশন যারা পড়েছেন, ডিফিউশন ক্যাপাসিটির থেকে বেশি হয়ে গেল চিনি, তখন দেখবেন চিনি আর গুলছে না, ওই কাপের তলায় কিন্তু জমা হয়ে যাচ্ছে যদি অতিরিক্ত চিনি দেন। তার মানে তার ডিফিউশন ক্যাপাসিটি থেকে বেশি হয়ে গেছে। ঠিক একই রকম ইউরিক অ্যাসিড যদি ব্লাডের যে ডিফিউশন ক্যাপাসিটি সাথে বেশি হয়ে যায়, সে ক্রিস্টাল ফর্মে বিভিন্ন জয়েন্ট থেকে জমা হবে। যখন জমা হবে সেখানে লোকাল ইনফ্লামেশন হবে। সেই লোকাল ইনফ্লামেশন হওয়ার জন্য তাহলে কিন্তু আপনার সেখানে ব্যথা হবে। ইনফ্লামেশন কেন হয়? আমার শরীরে যদি শরীরে একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, কোথায় কি ধরনের সেল থাকবে, কোথায় কি থাকবে, তার থেকে যদি বিদেশি কেউ আসে, শরীর কিন্তু রিয়াক্ট করে তাকে সরিয়ে দেওয়ার জন্য। আপনার শরীরে যদি কোনো ভাইরাস গলায় ঢোকে, আপনার কাশি হয়। কেন কাশি হয়? ভাইরাসের কাশির মাধ্যমে শরীর বের করে দেওয়ার চেষ্টা করে। সেই রকম আপনার হাঁটুর জয়েন্টে কিন্তু ক্রিস্টাল থাকার কথা না, কিন্তু ইউরিক অ্যাসিড ক্রিস্টাল যদি হয় তাহলে তো সেটা ফরেন বডি হলো, তাহলে শরীর চেষ্টা করবে তাকে বের করে দেওয়া। কিভাবে চেষ্টা করবে? দ্যাট ইজ কল্ড ইনফ্লামেশন। বিভিন্ন সেল ওখানে জমা হবে যারা ইউরিক অ্যাসিডকে বের করে দেওয়ার চেষ্টা করবে, এবং এই যে লড়াইটা হবে বের করে দেওয়ার চেষ্টা, তারপরে কিন্তু ওই জায়গাটা প্রদাহ তৈরি হবে। যদি দুটো মানুষ ঝগড়া করে, মারামারি করে, যেমন গরম হয়ে যায়, সেরকম জায়গাটা গরম হবে। জায়গাটা এটা বলে ইনফ্লামেশন। ইনফ্লামেশনের একটা ক্যারেক্টার হচ্ছে ব্যথা এবং ফুলে যাওয়া। সেই জন্য ইউরিক অ্যাসিড ক্রিস্টাল যদি আপনার কোনো গাঁটে জমা হয়, সেখানে ব্যথা হবে এবং গাঁটটি ফুলে যাবে। এইটাই হচ্ছে কিন্তু প্রধান লক্ষণ কিন্তু হাইপার ইউরেসিমিয়া এবং গাউট। তাহলে এই তৃতীয় কন্ডিশনটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় বলে গাউট। আপনাদেরও নিশ্চয়ই অনেক সময় এটা হয়েছে এবং ডাক্তারবাবুরা গাউট বলে আপনাকে ডায়াগনোসিস করেছে। তাহলে এই পর্যন্ত আমরা যেটা শুনলাম তিনটে কন্ডিশন, নর্মাল ইউরিক অ্যাসিড, হাইপার ইউরেসিয়া এবং গাউট, এই তিনটে জিনিস। তাহলে আমার ইউরিক অ্যাসিডের জন্য কি কি সিমটম হতো? একটা গাউট। আর কি সিমটম হতে পারে? এই ইউরিক অ্যাসিড কিন্তু কিডনি দিয়ে বেরোয়। তাহলে যদি দেখা যায় অতিরিক্ত ইউরিক অ্যাসিড আছে, কিডনি বের করতে পারছে না, এই কিডনিতেও গিয়েও জমা হবে। কিডনিতে জমা হলে গিয়ে সেইখানে কিন্তু কিডনির মধ্যে কিন্তু ইউরিক অ্যাসিড স্টোন তৈরি হবে। তাহলে কিডনির যে নালী, যাকে ইউরেটার বলে, সেখানে জমা হবে। জমা হলে ইউরিন বেরোবে না, হলে ব্যথা হবে, যাকে বলে রেনাল কোলিক। তো ইউরিক অ্যাসিড ক্রিস্টাল কিন্তু রেনাল কোলিকও করতে পারে। অথবা এই ইউরিক অ্যাসিড গুলো কিডনি যে টিস্যু সেখানে জমা হবে এবং সেখানে ক্যালসিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, তো হাইপার ক্যালসিনোসিস। তো এইরকম মূলত কিডনি এবং জয়েন্টে কিন্তু এর বিভিন্ন সিমটম তৈরি হতে পারে অতিরিক্ত ইউরিক অ্যাসিড জমে থাকার জন্য। তাহলে এবার নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে প্রিভেন্ট করব, নাম্বার 1। সেকেন্ড প্রশ্ন হচ্ছে কাদের ইউরিক অ্যাসিডটা বেশি হয় শরীরে, সবার তো হয় না। 3 নম্বর হলে কি ট্রিটমেন্ট করব। এই তো তিনটে ইস্যু রয়েছে। তাহলে প্রথম হচ্ছে কাদের বেশি হয়। দেখা গেছে যাদের মধ্যে ওবেসিটি আছে, যারা স্থূল, যাদের মধ্যে হাইপার টেনশন আছে, যারা অতিরিক্ত মাংস খান, এদের কিন্তু ইউরিক অ্যাসিড হওয়ার প্রবণতা আছে। বা যাদের ক্যান্সার, বিশেষ করে ক্যান্সার কেমোথেরাপি চলে, তাদের কিন্তু সেল ড্যামেজ হয়, সেখান থেকে কিন্তু ইউরিক অ্যাসিড অনেক বেশি তৈরি হতে পারে। তো এই বিভিন্ন ড্রাগ এফেক্টে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হতে পারে। বিভিন্ন ফুডের মাধ্যমে যারা অতিরিক্ত রেড মিট খান, তাদের ইউরিক অ্যাসিড বেশি তৈরি হতে পারে। যারা ওবেসিটি আছে, স্থূল আছে, যাদের হাইপার টেনশন আছে, এদের কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। সেই জন্য যাদের ওবেসিটি, হাইপার টেনশন এই জাতীয় রোগ আছে, তাদের কিন্তু এটা চেক করা উচিত। সেকেন্ড হচ্ছে যারা অতিরিক্ত মদ্যপান করেন, যারা অ্যালকোহল, তাদের কিন্তু ইউরিক অ্যাসিড শরীরে শুধু বাড়ে না, হঠাৎ করে বেড়ে যেতে পারে এবং হঠাৎ করে রাত্রিবেলা দেখবেন পায়ে ব্যথা হবে, গাউটি পেন হবে। প্লাস যারা ফ্রুক্টোজ যুক্ত বেশি খান, যেমন বিভিন্ন সিরাপ, বিভিন্ন আর্টিফিশিয়াল জুস যাতে প্রচুর ফ্রুক্টোজ থাকে, সেটাও কিন্তু হঠাৎ করে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। যার জন্য কিন্তু হঠাৎ করে যারা অ্যালকোহল খেয়ে এলেন বা প্রচুর জুস পান করেছেন, দেখবেন রাত্রিবেলা হঠাৎ করে পায়ের গাঁটে ব্যথা শুরু হয়ে গেল। তো এইগুলো আমাদের কিন্তু সচেতন হতে হবে। তো প্রিভেনশন যখন করব, তখন কিন্তু একটা মিথ আছে প্রচুর। আমরা রুগী দেখি, কেউ বলে পালং শাক খাবে না, কেউ বলে ধনেপাতা খাবে না, কেউ বলে অমুক খাবে না, কেউ বলে মূলো খাবে না। পেশেন্টের মধ্যে এমন এমন প্যানিক হয় যেন পৃথিবীর সব খাবারই জল আর হাওয়াকে থাকতে হবে, এইভাবে প্যানিক। তো কিন্তু খুব সিম্পল। আপনারা দুটো জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে রেড মিট অ্যাভয়েড করবেন, আর হচ্ছে সামুদ্রিক মাছ অ্যাভয়েড করবেন। এই দুটো খাবারের মধ্যে সামুদ্রিক মাছ, সামুদ্রিক যে ফসল যেগুলো, সেইগুলো আমরা সাধারণত বাঙালিরা সামুদ্রিক যে ফসলগুলো বেশি খাই না, আমরা মাছই বেশি খাই। সামুদ্রিক মাছ এবং রেড মিট, এই দুটি অ্যাভয়েড করলে কিন্তু যথেষ্ট। এর সাথে হচ্ছে অ্যালকোহল
এবং যেটা বললাম ফ্রুক্টোজ যুক্ত পানীয়, মানে প্রচুর পরিমাণ যে আর্টিফিশিয়াল যে ড্রিঙ্কস যেগুলো, সেইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে খাদ্যের গেল। আর সমস্ত খাবার, পটল, মূলো, ঢেঁড়স, ভেন্ডি, এর মধ্যে কিন্তু কোনো কিচ্ছু নেই। অতএব অযথা প্যানিক হয়ে বাজারের শাকসবজি, যেটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় শরীর সুস্থ রাখার জন্য, সেটা কিন্তু এই মিথের কারণে, অযথা রং ভুল অ্যাডভাইসের কারণে খাওয়া বন্ধ করবেন না। সেইগুলো বন্ধ করলে আপনার ক্ষতি বেশি হবে। এই 4টে জিনিস মনে রাখবেন। এইবার হচ্ছে আদার কি করতে হবে। আপনার হাইপার টেনশন যদি থাকে, তাদের দেখা যাচ্ছে, হাইপার টেনশন অবশ্যই ইউরিক অ্যাসিডের জন্য হয় না, কিন্তু দেখা যাচ্ছে যাদের হাইপার টেনশন তাদের ইউরিক অ্যাসিড পরিমাণ বেশি থাকে। অতএব আপনাকে চেক করে নিন। 3 নম্বর, ওবেসিটি। যারা ভুঁড়ি আছে তাদের কিন্তু ইউরিক অ্যাসিড হওয়ার প্রবণতা থাকে। তারা অনেক বেশি হাঁটাচলা করুন, ফ্যাট জাতীয় খাবার কমে দিন, রেগুলার এক্সারসাইজ করুন, ওজন কমান, নাহলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়বে। ইউরিক অ্যাসিড বাড়লেই কিন্তু এই গাউটের প্রবণতা কিন্তু বাড়বে। একদিন দেখবেন হঠাৎ করে মাঝরাতে বুড়ো আঙুলে প্রচন্ড ব্যথা, লাল হয়ে ফুলে যাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, একটা প্রচুর মিথ চলে যে শরীরের যে কোনো জায়গায় ব্যথা হলেই ইউরিক অ্যাসিডের টেস্ট করে না। ইউরিক অ্যাসিডে কিন্তু শরীরের যে কোনো জায়গায় ব্যথা হবে না, হাতে, মাথায়, পেটে, বুকে ব্যথা মানে ইউরিক অ্যাসিড, এটা কিন্তু একটা মিথ। ইউরিক অ্যাসিডের জায়গা ব্যথা জয়েন্টে হয়, এবং কতগুলো পার্টিকুলার জয়েন্টে কিন্তু বেশি হয়। যেটা আমি আপনাকে বললাম, হাঁটুতে জমা হয়, বা আপনার পায়ের যে ছোট বুড়ো আঙুলের গোড়া, এইগুলোতে কিন্তু বেশি হয়। যেখানে সেখানে কিন্তু ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমে না, এবং যেখানে ব্যথা মানে ইউরিক অ্যাসিড না। এবং আরো একটি মিথ আছে যে ইউরিক অ্যাসিড বেশি হলেই আমরা ওষুধ খেতে শুরু করে দিই। এইটাও কিন্তু একটা মিথ। তো মনে রাখবেন, নর্মাল পেশেন্ট তো নর্মাল, হাইপার ইউরেসিয়া মানেই কিন্তু ট্রিটমেন্ট নয়। হাইপার ইউরেসিয়া হলে আপনি যে খাবারগুলো বর্জন করতে বললাম সেগুলো বর্জন করবেন, ওজন কমাবেন, প্রেশারের ওষুধ রেগুলার খাবেন, এবং প্রচুর জল খাবেন। এই প্রচুর 3 থেকে 4 লিটার জল খাবেন। জলের মাধ্যমে কিন্তু যে অতিরিক্ত ইউরিক অ্যাসিড আপনার ইউরিনের সাথে বেরিয়ে চলে যাবে। এইটা হচ্ছে হাইপার ইউরেসিমিয়ার ট্রিটমেন্ট। কিন্তু হাইপার ইউরেসিমিয়া যদি দেখা যায় আপনার ব্যথা হচ্ছে, ব্যথায় পর্যায়ে গেছে, বা আপনার ক্যান্সার কেমোথেরাপি চলছে, বা আপনার গাঁটে ব্যথা হয়েছে, গাউট হয়েছে, তবেই একমাত্র কিন্তু আপনার যে ইউরিক অ্যাসিড কমানোর যে মেডিসিন যেগুলো রয়েছে, সেইগুলো কিন্তু ফেবুস্টোস্ট্যাট বা যে যে বাকি যে ওষুধগুলো রয়েছে, সেইগুলো কিন্তু আপনাকে খেতে হবে। আদারওয়াইজ কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য, শুধু ইউরিক অ্যাসিড বাড়ার জন্য কিন্তু কোনো ওষুধের প্রয়োজন নেই। অতএব দর্শকবৃন্দ, ইউরিক অ্যাসিডের জন্য অযথা প্যানিক হওয়ার দরকারও নেই। তবে ইউরিক অ্যাসিডটাকে প্রিভেন্ট করতে পারবো। ইউরিক অ্যাসিড হলে যেটা সিমটম হয় গাউট, শুধুমাত্র ইউরিক অ্যাসিড বাড়লে ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র প্রিভেন্টিভ অ্যাসপেক্ট সেইগুলো আপনি কিন্তু অবলম্বন করুন। এবং মনে রাখতে হবে, ইউরিক অ্যাসিড প্রিভেন্ট করা বেটার দেন গাউটে সাফার করার থেকে। নমস্কার।